This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদম পরিকল্পিতভাবে এরা করেছে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে। না হলে আমার নামটা কেন বাদ গেল আমি আজ পর্যন্ত জানতে পারছি না আমি কি কারণে বাদ গেলাম। সংবিধান আর আজকে আমাদের ভারতবর্ষে সেটাই হয়েছে। নরেন্দ্র মোদী অমিত শাহ যেটা বলবে সেটাই দেশের সংবিধান। গোটা রাজ্য জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্বাচন হচ্ছে উন্নয়নকে সামনে নিয়ে। বাংলার শিল্প সংস্কৃতি করতে পারবি না তার নিজস্ব সম্প্রীতি। রাজনীতি দল সাধারণ মানুষের পাশে দাঁড়ায় নেই, শুধু তৃণমূল। দামামা বেঁচে গেছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক রাজনৈতিক দল ঘোষণা করে ফেলেছে তাদের প্রার্থী তালিকা। কোথাও চমক, কোথাও ক্ষোভ, আবার কোথাও বিদ্রোহের সুর। কে এগিয়ে, কার দলে ভাঙন, কোন আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রার্থী ঘোষণার এই রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে গোটা নির্বাচনের ছবি। নির্বাচন সংক্রান্ত সমস্ত বিশ্লেষণ, সমস্ত অন্দরমহলের খবর নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান আপনি কি বিধায়ক? সংবাদ শিরোনামের তরফে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বর্ধমান দক্ষিণ কেন্দ্রে। আর আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী খোকন দাস। খোকন বাবু, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। গতবারে জয়ের মার্জিন ছিল ৮,০০০-এর থেকে একটু বেশি, এবারে কি ভাবছেন? এবারে আরো বেশি ভোটে জিতব, কারণ ৫ বছর বিধায়ক ছিলাম, বহু কাজ বর্ধমানে করেছি, প্রতিটি মানুষ জানে। তাছাড়া আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গোটা বাংলা জুড়ে উন্নয়ন করেছে, আমাদের দক্ষিণেও তো তার প্রভাব পড়েছে। তাছাড়া আমি নিজে বহু কাজ করেছি এবং এবার যে সব থেকে একটা বড় ব্যাপার এসআইআরের মধ্য দিয়ে এই যে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, এই মানুষগুলোকে প্রতিদিন হয়রানি করা, লাইন দেওয়ানো করানো, নাম তোলার জন্য বিভিন্নভাবে হয়রানি করেছে। এই সব মানুষগুলো আমাদের আশা বিজেপির বিপক্ষে ভোট দেবে এবং আমরা যেহেতু এটা একটা শহর বেল, আমার ৩৫টা ওয়ার্ড নিয়ে আমার বিধানসভা, এখানে কোনো গ্রাম পঞ্চায়েত নাই। ৩৫টা ওয়ার্ডে আমার দলের কাউন্সিলররা সবাই তৃণমূলের। ৩৫টা ওয়ার্ডে সবাই খুব কাজ করছে এবং আমি অনেক আগে থেকেই কাজে নেমেছিলাম, কারণ আমি জানতাম যে এই টিকিট হয়তো আমাকেই দেবে, সেই জন্য কাজে নেমেছি। ৫ বছর বহু কাজ করেছি, কারণ আমাদের দুটো ব্যাপার। একটা তো গোটা রাজ্য জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্বাচন হচ্ছে উন্নয়নকে সামনে নিয়ে। পরপর যে আমাদের নির্বাচনগুলো চলছে সবটাই কিন্তু উন্নয়নকে সামনে নিয়ে। আর এবার নতুন করে অ্যাড হয়েছে এসআইআর। এই যে ১ কোটির ওপরে মানুষের নাম বাদ গেল, এটা আরও বেশি যেত যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যদি প্রথম থেকে এই লড়াইটা না দিতেন। ৩ থেকে ৪ মাস ধরে গোটা বাংলার আমাদের দলের ছেলেরা এসআইআর নিয়ে পড়েছিল। মানুষের এই বিপদের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছে। অন্য কোনো রাজনীতি দলকে দেখা যায় নাই যে এত নাম বাদ যাচ্ছে, এইভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। অন্য কোনো রাজনীতি দল সাধারণ মানুষের পাশে দাঁড়ায় নাই, শুধু তৃণমূল। তাই সেই তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছিল বলেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে এইভাবে লড়াই করছে বলেই একটা বিশাল সংখ্যক লোকের নাম এখনো ভোটার লিস্টে আছে। না হলে আরও বেশি লোক ভোটাধিকার থেকে বঞ্চিত হতো
যেটা আমাদের কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে যৌথভাবে আমাদের বাংলার উপর যেভাবে অগণতান্ত্রিকভাবে কোনো নিয়ম কারণে তোয়াক্কা না করে সমস্ত সরকারি কর্মচারী আছে, এখানে তাদের দীর্ঘদিনের, এখানেই তাদের জন্ম, বহু লোকের পাসপোর্ট আছে, বলেছিল পাসপোর্ট থাকলে কোনো লোকের নাম কাটা যাবে না, সরকারি কর্মচারী তাদের নাম কাটা যাচ্ছে। আদিবাসীরা এখানকারই মানুষ, তারা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ নয়। আদিবাসীদের প্রচুর মানুষের নাম কাটা গেছে। পুরোপুরি বলতে গেলে এসআইআর গোটা বাংলায় একটা ফ্লপ হয়েছে। এসআইআর হোক, আমরা সবাই চাই, কিন্তু এসআইআর এর নাম করে গোটা ভারতবর্ষে একরকম, অন্য রাজ্যে এসআইআর হলো, আর আমাদের রাজ্যে আর এক রকমভাবে এসআইআর হলো। এবং এটা একদম পরিকল্পিতভাবে এরা করেছে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে। না হলে আমার নামটা কেন বাদ গেল আমি আজ পর্যন্ত জানতে পারছি না, আমি কি কারণে বাদ গেলাম। আমি যদি আমার কারণটা জানতে পারি, আমার যদি কোনো একটা প্রমাণপত্র না থাকে, সেটা আমাকে বললে সেটা তো আবার আমি জোগাড় করে জমা দিয়ে আমার নামটা তুলতে পারি, কারণ আমি তো এখানকারই বাসিন্দা। কিন্তু কিছুই জানতে পারছি না, আমার নাম কেন বাদ গেল আমি কিছুই জানি না। পুরোপুরি বাদ দিয়ে দেওয়া। আমি 30 বছর 40 বছর ভোট দিচ্ছি, এখানেই আমার জন্ম, এখানেই আমরা থাকি। তো এইভাবে কোনো জায়গায় বাবার নাম আছে তো মায়ের নাম নাই, কোনো জায়গায় বউয়ের নাম আছে তো স্বামীর নাম নাই। এ একটা বিতিকিচ্ছি কাণ্ড এসআইআর। সেইটা বাজে বার্তা, গোটা বাংলার প্রতিটি মানুষকে হয়রানি করা, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। কষ্ট করে মানুষ 30 বছর 40 বছর ধরে বাংলাদেশ থেকে সেখানে বসবাস করছে, তারা কষ্টের মধ্য থেকে আজকে নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তারা চলছে। এই রকম একটা টাইমে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে আজকে মানুষের মনে যেভাবে ভীত হয়ে নিজেরা একের পর এক আত্মহত্যা করছে, এর দায়ী কে নেবে? নরেন্দ্র মোদী সরকার নেবে না নির্বাচন কমিশন নেবে? আজকে 168 জনের ওপর মানুষ এসআইআরের জন্য মারা গেছে, আমাদের এখানেও গেছে, এবং পরবর্তীকালে আরও মারা যাবে। যখন এই যে 13 তারিখে রায় দেবে সুপ্রিম কোর্ট, যদি এই মানুষ 32 লক্ষের ওপরে মানুষ, তারা যদি ভোট দিতে না পারে, তাদের সব জেনুইন, কিছু মানুষের হতে পারে, সেই মানুষগুলো যদি পুরোপুরি বঞ্চিত হয়ে যায় এবারের ভোট থেকে, তাহলে বহু মানুষ আরো। ক্রিস জেনারেল হসপিটাল, আপনার বিশ্বস্ত স্বাস্থ্যসাথী, অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক পরিষেবার জন্য যোগাযোগ করুন 8981419909 নম্বরে অথবা 8981419910 নম্বরে। এ মার্ট, গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। কেন আমার নাম বাদ গেল, কেন আমি ভোট দিতে পারবো না, কেন আমি দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছি। আর সব থেকে আমাদের দেশে একটা বড় আশ্চর্য ব্যাপার, 32 লক্ষ মানুষ আজ ভোট দিতে পারবে না, কিন্তু এই 32 লক্ষ মানুষই তো ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে 24 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছে। তাহলে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে এই লোকের ভোট নিয়ে প্রধানমন্ত্রী থাকবেন, আর এই লোকগুলো যাতে বিধানসভায় ভোট না দিতে পারে তার ব্যবস্থা করছেন। এটা একটা অগণতান্ত্রিক কাজ। তাহলে সবার আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা দরকার,
যে না, নতুন ভোটার লিস্টের পর আপনারা নির্বাচিত আবার করুন, নির্বাচিত হয়ে তারপর প্রধানমন্ত্রী হোক। আমি এদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়ে গদিতে জিতেছি বলে 56 ইঞ্চি বুকের ছাতি বলে আমি রয়ে যাব, আর এই মানুষগুলোকে আমি এখন ভোটাধিকার থেকে বঞ্চিত করে অগণতান্ত্রিকভাবে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেব, এটা কোনোভাবে চলতে পারে না, এটা চলার জায়গা না। দেশের তো একটা সংবিধান আছে, কিন্তু আজকে গোটা সংবিধান থেকে শুরু করে গোটা কিছুই সব দেশে লণ্ডভণ্ড হয়ে গেছে। এদেশের আইন কানুন নাই, গণতন্ত্র বলে কিছু নাই, গোটাটাই লণ্ডভণ্ড হয়ে গেছে। মানে সেই আমরা ইতিহাসের পাতায় দেখতাম যে এক একটা সেই বিনতুল্লকের মতো রাজারা, যে নিজের খেয়াল করে গোটা দেশে যখন যেটা মনে করতো সেটা করত, কাউকে মানতো না, আইন মানতো না, নিয়ম না, যে যেটা মনে করতো সেটাই তার সংবিধান। আর আজকে আমাদের ভারতবর্ষে সেটাই হয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ যেটা বলবে সেটাই দেশের সংবিধান। একদম খোকনবাবু, তার মানে 3টি ফ্যাক্টরে আপনি এই কেন্দ্র থেকে আপনার জয় সুনিশ্চিত বলে মনে করছেন বা দাবি করছেন। একটি হলো দলনেত্রীর নানাবিধ জনমুখী প্রকল্প, দ্বিতীয় আপনার ব্যক্তিগত ক্যারিশমা, এবং তৃতীয়ত এসআইআর নিয়ে জনমানসিক ক্ষোভ, তাই তো? হ্যাঁ, 3টে অবশ্যই। এসআইআর বাংলার ভোটারদের ক্ষেত্রে এবার একটা বিরাট প্রভাব পড়বে। মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছর ধরে গোটা বাংলা জুড়ে যে উন্নয়ন এবং বাংলার প্রতিটি মানুষকে ভালো রাখার জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মানুষের মনে যে একটা আনন্দের বার্তা তিনি বয়ে দিচ্ছেন, সেটাও একটা ব্যাপার। আর আমি নিজে দক্ষিণের বিধায়ক হয়ে আমি বহু সামাজিক কাজের মধ্য দিয়ে আমি এগিয়ে চলেছি। সবটাই তৃণমূল আছে বলে সম্ভব। জোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। 100 দিনের বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না, রাজধানীতে আন্দোলনের লড়াই মোদের থামবে না। কারণ আমাদের দল না থাকলে একটা সময় সিপিএমও কাউকে কথা বলতে দেয় নাই। আজ তৃণমূল কংগ্রেস আছে বলেই বেশি করে মানুষের পাশে থেকে কাজ করতে পারছি। আর সেই কাজের জায়গাটাও তৈরি করে দিয়েছে বাংলার মানুষ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি 5 বছর ছিলেন, তার আগে রবিরঞ্জন বাবু আরো 10 বছর ছিলেন। পরিবর্তনের হাওয়া 2011 থেকে এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে। কোন কাজটা এখনো পর্যন্ত বাকি রয়ে গিয়েছে এবং জিতলে আপনি সেই কাজটা? দেখুন, এখন পর্যন্ত আমাদের বড় কাজ বলতে আমাদের 13টা ওয়ার্ডের ভিতর দিয়ে একটা বাঁকা নদী গেছে, এটা আমি বিধানসভায় তুলেছি। সেই মতো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানস ভূঁইয়া আমাদের আগে ডিএম ম্যাডামকে কাজ করার কথাও বলেছিলেন। এটা একটা 13টা ওয়ার্ডে যে বাঁকাটা গেছে, এটা একটা আমাদের সৌন্দর্যায়ন বড় কাজ আছে। কিছু কিছু জায়গায় একটা ছোট করে ব্রিজ ছিল, আজ জনবস্তি বেড়ে যাওয়ার জন্য, গাড়ি ঘোড়া বেড়ে যাওয়ার জন্য সেইখানে ব্রিজ সংস্কার করা, কি নতুন করে একটা ব্রিজ করা, এটা করা দরকার। আমরা বিসি রোড, জিটি রোডকে প্রচুর চওড়া করেছি, বিভিন্ন লাইট দিয়ে একটা সৌন্দর্যায়ন করা, যেরকম কলকাতায় আছে। এইসব কাজগুলো আমাদের মধ্যে আছে। এবং আমি নিজে পশুদের জন্য, বিশেষ করে কুকুরদের জন্য, আমি বর্ধমান শহরে একটা বড় হসপিটাল খুলতে চাই, যে হসপিটালের মধ্য দিয়ে, কারণ এখন তো দেখেছেন মানুষের থেকে বেশি আদর কুকুরের। আজকে মানুষের জন্মদিন পালন হয় না, কুকুরের জন্মদিন পালন হয়। মানে কুকুর এতই প্রভুভক্ত আর এদের এতই বেশি মানুষ ভালোবাসছে, তাই সেই ভালোবাসার জন্য এদের যাতে আরও ভালো থাকতে পারে, মানুষের জন্য তো সবাই আমরা করছি, সব করছি, পশু পাখিদের জন্য একটা কিছু করা, বিশেষ করে কুকুরদের জন্য আমি একটা বড় হসপিটাল করব। এবং আমি আমার নিজের এলাকায় ইতিমধ্যে আমার জায়গা কেনা হয়ে গেছে 3 বিঘা। আমি নিজের এলাকায় একটা বড় হসপিটাল করছি, যে হসপিটালের মধ্য দিয়ে মানুষ পরিষেবা পাবে। কলকাতার বড় বড় ডাক্তাররা মাঝে মধ্যে এসে সেখানে মানুষের চিকিৎসা করবে। যদিও আমরা এটা পয়সার মাধ্যমে করব না, আমরা চেষ্টা করব কিভাবে এটাকে চালানো যায়, সেটা এবার আমি করব। 2 বছর আমার টাইম লাগবে, বিরাট হসপিটাল করব।
আর মানুষের জন্য প্রতিদিনই কাজ করছি, প্রতিদিনই আছি, মানুষের কাজ করার জন্যই আমাদের জন্ম। আর এই কাজের জায়গাকে বিরাট জায়গায় পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার আদর্শ, তার নীতিকে সামনে রেখে তিনি যেমন সকাল থেকে রাত পর্যন্ত শুধু ভাবছেন বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে। এত অত্যাচার, এত টর্চার, এত কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, এত অপমান, এত জঘন্য ব্যাপার কেন্দ্রীয় সরকার বাংলায় এসে করছেন, তারপরও তিনি মাথা ঠান্ডা করে সব সময় বাংলার মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন, বাংলাকে ভালো রাখার চেষ্টা করছেন। তার আদর্শ, তার নীতিকে নিয়ে আমরা এগিয়ে চলেছি যে যদি মানুষের জন্য কিছু করা যায়, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। একদমই। আমরা এত জায়গায় ঘুরছি, খুব ভালো লাগলো আজকে খোকনবাবু যেটা বললেন, মানুষের জন্য একটি হসপিটাল, এটা সব জায়গায় করে থাকে, অনেকেই বলে থাকেন। তার পাশাপাশি আপনাদেরকে মনে করিয়ে দিই, তৃণমূল কংগ্রেসের যে ইস্তেহার প্রকাশিত হয়েছে সেখানে দুয়ারে এবারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার একটা অঙ্গীকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই সরকার বা তৃণমূল কংগ্রেস, যেটা বাস্তবায়িত করবে ফের তারা ক্ষমতায় যদি আসে। তার পাশাপাশি তিনি পশুদের জন্য চিন্তা ভাবনা করেছেন, যেটা এ পর্যন্ত আমরা যে সমস্ত জায়গায় আমাদের ক্যামেরা নিয়ে পৌঁছেছি কোনো জায়গা থেকে কিন্তু এই রকম একটা অঙ্গীকার মানুষের প্রতি আমরা শুনিনি। যা করলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী খোকন দাস। 4 তারিখ তিনিই জয়ী হবেন এমনটাই জানিয়েছেন। তার এই তার আজকের এই যে দাবি, তা সত্যি বাস্তবে পরিণত হয় কিনা তার জন্য অপেক্ষা করে থাকতে হবে। ফল যেদিন ঘোষণা হবে, অর্থাৎ 4 মে পর্যন্ত। দেখতে থাকুন সংবাদ শিরোনাম।